হ্যালো, গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্ট। লাস্ট ক্লাসে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম পড়েছি, যেখানে বলা হয়েছে কি না কোনো কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলের উপরে যদি বাইরের থেকে কোনো বল কাজ না করি আমরা, তাহলে ওই সিস্টেমটার মোট ভরবেগ সংরক্ষিত থাকবে, মোট ভরবেগ ধ্রুবক থাকবে নাকি। তো সেখানে অবশ্যই বলা ছিল যে হ্যাঁ, পার্টিকেলগুলোর মধ্যে বা কণাগুলোর মধ্যে আভ্যন্তরীণ বল কাজ করতে পারে, যেমন ঘর্ষণ বল, কণার মধ্যে অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, এইসব বল কাজ করতে পারে, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ যে যে কোনো একটা সিস্টেমের সংঘর্ষে যদি আমরা ভাবি, একটা সিস্টেম অফ পার্টিকেলের যদি সংঘর্ষ ভাবি, তো সংঘর্ষে যদি বাইরে থেকে বল কাজ না হয়, বাইরে থেকে কোনো বল না অ্যাক্ট করে পার্টিকেলগুলোর উপরে, তাহলে মোট ভরবেগ সবসময় ধ্রুবক থাকবে। তো মোট ভরবেগ ধ্রুবক থাকার সাথে সাথে আর একটা রাশি হচ্ছে যে আমাদের ধ্রুবক থাকার কথা, যেটা আমরা জানি শক্তি, কারণ শক্তি সংরক্ষণ সূত্র সবাই মেনে চলে। তো এই ভরবেগ এবং শক্তি দুটোই যদি সংরক্ষিত থাকে বা সংরক্ষিত না থাকে, এটার উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমগুলোকে বা সিস্টেমের সংঘর্ষগুলোকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি ইলাস্টিক কলিশন এবং আরেকটা হচ্ছে নন ইলাস্টিক কলিশন, দ্যাট ইজ স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি কি আমাদের বোর্ডটা যদিও ভর্তি হয়েছে ইলাস্টিক কোলিশন অ্যান্ড সেখানে হচ্ছে নন ইলাস্টিক কোলিশন, তাই তো, নন ইলাস্টিক কোলিশন। অর্থাৎ ইলাস্টিক কোলিশন তাহলে কার উপর ডিপেন্ড করে করলাম না, মোট ভরবেগ ধ্রুবক থাকবে প্লাস মোট শক্তি ভরবেগ থাকবে, ধ্রুবক থাকবে, মোট শক্তি সংরক্ষিত থাকবে। এটার উপর নির্ভর করে আমরা দুটো ভাগে ভাগ করছি, ইলাস্টিক কোলিশন, নন ইলাস্টিক কোলিশন। তো ইলাস্টিক কোলিশন আমরা কাকে বলবো, বা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা কাকে বলবো না, একটা সিস্টেম পার্টিকেলের যদি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে মোট ভরবেগ সংরক্ষিত থাকার সাথে সাথে যদি মোট শক্তিও সংরক্ষিত থাকে, শক্তি বলতে এখানে মোট গতিশক্তি মাথায় রাখবে, মোট গতিশক্তি যদি সংরক্ষিত থাকে, তাহলে আমরা ওই সংঘর্ষটা কি বলবো, স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন। কি বললাম না, কোনো সংঘর্ষে, সিস্টেম পার্টিকেলের কোনো সংঘর্ষে যদি মোট ভরবেগ সংরক্ষিত থাকার পাশাপাশি মোট গতিশক্তিও সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি এবং ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট গতিশক্তি হয়, তাহলে বলবো ওই সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমরা কি বুঝবো, কোনটাকে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ? তো ভরবেগ তো সংরক্ষিত থাকবেই, কিন্তু ভরবেগ সংরক্ষিত থাকলেও যদি মোট গতিশক্তি সংরক্ষিত না থাকে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি যদি সমান না হয়, তাহলে আমরা ওই সংঘর্ষটা কি বলবো, অস্থিতিস্থাপক সংঘর্ষ বা নন ইলাস্টিক কলিশন। তোমরা খুব ভালো করেই জানো যে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যখন সংঘর্ষ হয়, সিস্টেম অফ পার্টিকেলের সংঘর্ষ হয়, তখন অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকলেও মোট গতিশক্তি সংরক্ষিত থাকে না। কারণ যখন কোনোখানে সংঘর্ষ হয়, আমরা জানি শব্দ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, এগুলো খুব আমরা ভালোভাবেই অবজার্ভও করি। একটা বস্তু ফ্রি ফল বডি যদি ভূমিতে পড়ে, একটা ধপাস করে একটা শব্দ উৎপন্ন হয়, যে শব্দ তো উৎপন্ন হচ্ছে, দুটো কণাকে যদি আমরা ঠুকি, এইভাবে দুটো বস্তুকে ঠুকি, জাস্ট একটা শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে ওই শব্দ শক্তি তো কিছু পরিমাণ গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। আবার আমরা কোনো অনেক সংঘর্ষে দেখবো যে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে, তো সেখানেও কি হচ্ছে না, ওকে ওই কিছু পরিমাণ গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রকৃতিতে যত যা সংঘর্ষ হচ্ছে, সবাই দেখো নন ইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না বললেই হয়। তাহলে কোনগুলোকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো না, ধরে নিই কোনগুলো না, মাইক্রোস্কোপিক সংঘর্ষ, মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলো যে সংঘর্ষ, যেমন ইলেকট্রনের সংঘর্ষ, প্রোটনের সংঘর্ষ, নিউট্রনের সংঘর্ষ, বা আমাদের জেনারেলি যেটা হয়ে থাকে দেখবে যে দুটো বিলিয়ার্ড বলের যে সংঘর্ষ, সেটাকে মোটামুটিভাবে স্থিতিস্থাপক সংঘর্ষের সাথে তুলনা করা যায়। না হলেও এই ইলেকট্রনের সংঘর্ষ, প্রোটনের সংঘর্ষ, এই মাইক্রোস্কোপিক যে পার্টিকেলগুলো আছে তাদের সংঘর্ষগুলোকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ রূপে ধরে নিই। তো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষে আবার বলছি কি হবে, মোট ভরবেগ সংরক্ষিত থাকার পাশাপাশি মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে, অর্থাৎ সংঘর্ষের আগে মোট গতিশক্তি সমান সমান হচ্ছে সংঘর্ষের পরে মোট গতিশক্তি। তো সেই রকমই আমরা একটা
একটা স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে জাস্ট এক্সপ্লেন করব আমরা, ডিসকাস করব যে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষে জাস্ট ওয়ান ডাইমেনশন একরেখীয় স্থিতিস্থাপক সংঘর্ষের ভরবেগের সাথে সাথে গতিশক্তিটা কিভাবে সংরক্ষিত থাকছে, অর্থাৎ গতিবেগের কি পরিবর্তন হচ্ছে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষে, সেটা আমরা ডিসকাস করব। তখন ওয়ান ডাইমেনশনাল একটা সিস্টেম নিয়েছি, দুটো কণা আছে, দুটো পার্টিকেল আছে, একটা M1 ভরের পার্টিকেল এবং M2 ভরের পার্টিকেল। তারা হচ্ছে একটা রেখার উপরে ধরো একই দিকে গতিশীল হচ্ছে, তাই তো? জাস্ট যেমনভাবে ইঁদুরকে বিড়াল তাড়া করে সেইভাবে গতিশীল হচ্ছে। তো আমরা ধরে নিয়েছি M1 কণার বেগ হচ্ছে u1 এবং M2 কণার বেগ হচ্ছে যে u2। তাহলে অবশ্যই কি u1 গ্রেটার দেন u2 হতে হবে। যদি u1 গ্রেটার দেন u2 হয় তাহলে একটা সময় পরে কি হবে, দুটো সংঘর্ষ হবে। কারণ যেহেতু M2 কণার গতিবেগ কম, তাহলে যেহেতু M1 কণার গতিবেগ বেশি, একটা সময় পরে কি হবে, তাকে সংঘর্ষ করবে। যেমন ইঁদুরকে বিড়াল গিয়ে ধরে। তাহলে এখানে সাপোজ সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে তাদের গতিবেগের পরিবর্তন হয়েছে। কি রকম? ধরো M1 কণার গতিবেগ v1 হয়েছে আর M2 কণার গতিবেগ পরিবর্তিত হয়ে v2 হয়ে গেছে। হয়েছে? তাহলে এই সিস্টেমটাকে আমরা ধরেছি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে আমরা কি বলবো, মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ কত নিয়েছি আমরা, M1 u1 প্লাস M2 u2। সংঘর্ষের আগে প্রথম M1 বস্তুর ভরবেগ M1 u1 প্লাস সংঘর্ষের আগে M2 বস্তুর ভরবেগ M2 u2 আমরা লিখেছি, সমান সংঘর্ষের পরে M1 বস্তুর ভরবেগ M1 v1 প্লাস সংঘর্ষের পরে M2 বস্তুর ভরবেগ M2 v2। তাহলে সেখান থেকে জাস্ট আমরা কি করেছি না, সেম পার্টিকেলগুলোকে একসাথে রেখেছি, যার জন্য দেখো M1 u1 সেটার সাথে আমরা M1 v1টাকে সমানের লেফট সাইড নিয়ে চলেছি। তাহলে কি হয়েছে না, এটা মাইনাস হয়ে চলে আসবে, দ্যাট সো কি হবে, M1টা কমন নিতে কি হয়েছে, u1 মাইনাস হয়ে v1 হয়ে গেছে, সমান আমরা M2 u2টাকে এদিকে নিয়ে চলে গেছি, সমানের রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে কি হয়েছে, M2টা আমরা কমন নিয়েছি, তাহলে কি পেয়েছি না v2 মাইনাস হয়ে যাবে u2, তাই তো? নেক্সট এক নাম্বার সমীকরণ দিয়ে আমরা রেখে দিয়েছি। নেক্সট মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে, কারণ আমরা বলেইছি আমরা কি ডিসকাস করছি না, একটা একরেখীয় স্থিতিস্থাপক সংঘর্ষণকে ডিসকাস করছি, এক্সপ্লেন করছি। তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর মোট গতিশক্তি কত না, হাফ অফ M1 u1 এর স্কয়ার, প্লাস সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর মোট গতিশক্তি কত হাফ অফ M2 u2 স্কয়ার, ইকুয়াল টু সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি কত, হাফ অফ M1 v1 এর স্কয়ার, প্লাস দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত, হাফ অফ M2 v2 স্কয়ার। হয়েছে? তাহলে সংরক্ষণ সূত্র আমরা লিখেছি। তাহলে একইভাবে হাফটা দেখো কেটে যাচ্ছে, পুরোটাতে হাফ 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 কেটে যাচ্ছে বোথ সাইড। একইভাবে প্রথম বস্তুর গতিশক্তিটাকে আমরা লেফট সাইডে নিয়ে এসেছি সমান চিহ্নের, আর দ্বিতীয় বস্তু ভরবেগ বলছি গতিশক্তিটাকে, আর দ্বিতীয় বস্তুর গতিশক্তিটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে কি এসেছে না, M1টা দেখো কমন নিয়েছি, তাহলে u1 এর স্কয়ার, আর এই v1টা যেহেতু এইদিকে এসেছে তাহলে একটা মাইনাস সাইন থাকবে, তাহলে M1 কমন নিতে u1 এর স্কয়ার মাইনাস v1 এর স্কয়ার সমান, এদিকের M2টা কমন নিয়েছি তাহলে v2 স্কয়ার, আর এই দিকের u2টা যেহেতু এই দিকে নিয়ে গেছিলাম আমরা, তাহলে মাইনাস সাইনটা থাকবে, তাহলে M2 v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। তাহলে এটাকে ভেঙে নাও a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে। তাহলে কি হচ্ছে না, M1 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1। সেম এদিকটাও M2 v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2। হয়েছে? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিয়েছি। এরপরে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসছে না, দেখো 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে M1 এটা আগে লেফট সাইডটাকে ডিভাইড করো, সমান চিহ্নের লেফট সাইডকে ডিভাইড করো। তাহলে 2 নম্বর সমীকরণের লেফট সাইডে কি আছে, M1 u1 প্লাস v1 u1 মাইনাস v1, আর এটাতে কি আছে M1 u1 মাইনাস v1। তাহলে u1 মাইনাস v1 দিয়ে যেহেতু আমরা ভাগ করেছি, তাহলে u1 মাইনাস v1টা এখানে কেটে যাচ্ছে, তাই তো? আর M1 M1 এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না u1 প্লাস v1। তাহলে আমরা লেফট সাইডে কি লিখেছি, জাস্ট u1 প্লাস v1। সেম ভাবে রাইট সাইডটাকে ডিভাইড করো, রাইট সাইডে কি আছে 2 নাম্বার ইকুয়েশনে না m2 u2 প্লাস v2 প্লাস u2 ইন্টু v2 মাইনাস u2, আর এটা রাইট সাইডে কি আছে m2 v2 মাইনাস u2। তাহলে এটাও সেম ভাবে ডিভাইড হবে রাইট সাইডে,
তাহলে ডিভাইড করলে দেখো ভি টু মাইনাস ইউ টু কেটে যাচ্ছে, এম টু কেটে যাচ্ছে, তাহলে রাইট সাইডে কি পড়ে থাকছে ভি টু প্লাস ইউ টু। তাহলে সে আমরা লিখেছি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ইকুয়াল টু ইউ টু প্লাস ভি টু হয়েছে। এরপরে আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস ইউ টু প্লাস ভি টু, এখান থেকে একবার আমরা ভি ওয়ানটা বের করে নিয়েছি। দেখো খুব ইজিলি বের করতে পারবে তোমরা, ভি ওয়ান ইজিক্যাল টু কী হবে ইউ টু প্লাস ভি টু মাইনাস অফ ইউ ওয়ান, আর ভি টু ইকুয়াল টু কত হবে না সেম ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস অফ ইউ টু, তাই তো। তাহলে এই সমীকরণটা থেকে আমরা দুটো কন্ডিশন পেয়েছি কি ভি ওয়ান আর ভি টু। কেন আমরা ভি ওয়ান আর ভি টু বের করলাম না, দেখো আমাদের উদ্দেশ্য কি, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে সংঘর্ষের আগের গতিবেগগুলো আমরা জানি, ধরে নিচ্ছি জানি। সংঘর্ষের আগে গতিবেগ কত কত নিয়েছিলাম না ইউ ওয়ান অ্যান্ড ইউ টু, ফার্স্ট পার্টিকেলে ছিল ইউ ওয়ান অ্যান্ড ফর সেকেন্ড পার্টিকেল ইজ ইউ টু। তো আমাদের যেটা উদ্দেশ্য সেটা কি না, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তো স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য সংঘর্ষের পরে গতিবেগগুলো কেমন পরিবর্তন হচ্ছে, তাই তো। গতিবেগগুলো কেমন পরিবর্তন হচ্ছে, প্রথম বস্তুর গতিবেগটা পরিবর্তিত হয়ে যে ভি ওয়ান হয়েছে তার রেজাল্টটা কেমন দেবে, বা দ্বিতীয় বস্তুর গতিবেগটা পরিবর্তন হয়ে যে ভি টু হয়েছে সে রেজাল্টটা কেমন দেবে, সেটাই হচ্ছে আমাদের দেখার উদ্দেশ্য যে স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়। তাহলে ফার্স্ট এটাই বসাই, এটা বসিয়ে দাও। আমরা কি পেয়েছি এই সমীকরণ থেকে না ভি টু ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ ওয়ান ভি টুটা বের করছি, তাহলে ভি টু ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস অফ ইউ টু, মাইনাস অফ ইউ টু। এই ভ্যালুটা, এই যেটা দাগ দিলাম, এই ভি টুর ভ্যালুটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করছি, তাহলে কি আসছে দেখো। ভি টুর ভ্যালুটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করি তাহলে আসছে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান যা আছে লেফট সাইডে আমরা লিখলাম, তাহলে রাইট সাইডে কি আছে এম টু ভি টু মাইনাস ইউ টু, তাহলে ভি টুর জায়গাতে বসিয়ে দাও, ভি টুর জায়গাতে আমরা বসিয়েছি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ইউ টু, আর মাইনাস ইউ টুটা আগের থেকে ছিলই, তাহলে কি আসছে এম টুটা কমন নিয়ে, কমন তো আছেই, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান মাইনাস অফ টু ইউ টু হয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি ওয়ানটা বের করানো, তাহলে এদিকে ভি ওয়ান একটা আছেই, এই যে এখানে ভি ওয়ান একটা আছে, তাহলে এই ভি ওয়ানটাকে রেখে দিয়েছি মাইনাস অফ এম ওয়ান ভি ওয়ান হয়েছে। আবার এইদিকে একটা ভি ওয়ান আছে এম টু ভি ওয়ান, ওটাকে রাইট সাইড লেফট সাইডে নিয়ে চলে এলে কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এখানে পজিটিভ ছিল এম টু ভি ওয়ান, তাহলে মাইনাস হয়ে এদিকে চলে আসবে এম টু ভি ওয়ান ইকুয়াল টু এদিকে কি পড়ে আছে এম টু ইউ ওয়ান মাইনাস অফ টু ইউ টু এম টু ইউ টু, আর এই দিকেরটা দেখো যে এম ওয়ান ইউ ওয়ানটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস এম ওয়ান ইউ ওয়ান হয়েছে। তাহলে উদ্দেশ্য ভি ওয়ান মাইনাসটা আমরা কমন নিয়েছি, দিয়ে ভি ওয়ান কমন নিয়েছি, মাইনাস ভি ওয়ান কমন নিয়েছি, তাহলে কি হয়েছে এম ওয়ান প্লাস এম টু এখানে পড়ে থাকছে এটার থেকে এম ওয়ান প্লাস এম টু, আর এই মাইনাসটা দিয়ে এদিকে আমরা জাস্ট গুণ করে দিচ্ছি, তাহলে দেখো এইটা প্লাস হয়ে যাচ্ছে, আমরা প্লাস করেছি, অর্থাৎ মাইনাস সাইনগুলো প্লাস হয়ে যাচ্ছে দুটো জায়গাতে, এই দুটো জায়গাতে দেখো প্লাস হয়ে গেছে, প্লাস আমরা করেছি টু এম টু ইউ টু, আবার প্লাস এম ওয়ান ইউ ওয়ানও করেছি, যে প্লাস এম ওয়ান ইউ ওয়ান, আর এখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, তাই তো। তাহলে আমরা জাস্ট একসাথে জাস্ট একটু স্টেপ জাম্প করেছি, ইউ ওয়ানটা যদি কমন নিই তাহলে দেখো কি পড়বে, এখানে এটা প্লাস হয়ে গেছে যেহেতু মাইনাস কমন নেওয়ার জন্য, তাহলে হচ্ছে যে এম ওয়ান, তাই তো এম ওয়ান, আর এখানে মাইনাস এম টু, যেহেতু এদিকে মাইনাসের এদিকে গুণ করেছিলাম, তাহলে ইউ ওয়ান এম ওয়ান মাইনাস এম টু, আর এদিকটা প্লাস টু এম টু ইউ টু থাকছে, তাহলে ভি ওয়ান সমান সমান কত আসছে এখান থেকে, ভি ওয়ান সমান আসছে এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টুটা এখানে যাবে, ইন্টু ইউ ওয়ানটা আমরা এখানে লিখেছি, প্লাস টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টুটা এখানে যাবে, অ্যান্ড ইউ টুটা এখানে থাকছে। তাহলে ফাইনালি ভি ওয়ান সমান আমরা কি পেলাম এম ওয়ান মাইনাস এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ টু বুঝেছি। একইভাবে যদি আমরা এই রেজাল্টটা বসাতাম, ভি ওয়ানের রেজাল্টটা ফার্স্ট ইকুয়েশনে বসাতাম হয়েছে, একইভাবে যদি আমরা এই ভি ওয়ানের রেজাল্টটা ফার্স্ট ইকুয়েশনে বসাতাম তাহলে আমরা ভি টুটা পেয়ে যেতাম নাকি। তো ভি টুটা কীভাবে আমরা নিয়ে আসবো না, সেম রেজাল্ট আসবে, এই যে আমরা ভি ওয়ানের যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে জাস্ট নোটেশন সাবস্ক্রিপ্টগুলো চেঞ্জ করে দাও, সাবস্ক্রিপ্টগুলো চেঞ্জ করা বলতে কি বলতে চাইছি না, যেখানে ওয়ান আছে সেখানে টু করে দাও, তাহলে ভি ওয়ানের জায়গাতে আমরা ভি টু পেয়ে যাবো। কীরকমভাবে
তো সেটা যেহেতু লেখা আছে আমি মুছে দিচ্ছি না। তাহলে V2টা এখান থেকে আসবে V1টা আমরা কত পেয়েছি ফাইনালি, M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M2 বাই M1 প্লাস M2 ইন্টু U2। তাহলে V2টা কত হবে, কি বললাম, জাস্ট সাবস্টিটিউটগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1-এর জায়গায় 2 করে দাও, M2 মাইনাস M1 বাই, এটা তো প্লাস আছে কিছু যায় আসে না, ইন্টু U2 হয়ে যাবে এটা, তাই তো, মাইনাস, অবভিয়াসলি ওটা মাইনাস হয়ে যাবে। সরি, প্লাসেই থাকবে, প্লাস জাস্ট সাবস্টিটিউটগুলো চেঞ্জ হবে, 2M1 বাই M1 প্লাস M2 ইন্টু U1 হয়ে যাবে, 2 ছিল এটা 1 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফাইনালি সংঘর্ষের পরে V2 এবং V1 এর ভ্যালু। তাহলে সংঘর্ষের আগে আমরা ধরেই নিয়েছিলাম যে ভ্যালোসিটিগুলো জানি অবশ্যই U1 U2, সংঘর্ষের পরে আমরা ভ্যালোসিটি স্পিড কত পাচ্ছি বা ভ্যালোসিটি কত পাচ্ছি কণাগুলোর, V1 অ্যান্ড V2। তো এই রেজাল্ট থেকে আমরা জাস্ট কয়েকটা স্পেশাল কেস এক্সপ্লেন করব যে কখন কি হচ্ছে। এটা একটা জেনারেল কেস করলাম যে M1 M2 হচ্ছে যে ভরের দুটো পার্টিকেল জাস্ট ইলাস্টিক কলিশন, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, তার ফলে ফাইনালি আমরা ভেলোসিটিগুলো এইভাবে পেলাম। তো স্পেশাল কেস বলতে আমরা কি, যে তাদের যদি মাস ইকুয়াল হতো, তাদের যদি একটা স্থির থাকতো আরেকটা গতিশীল, একটা যদি অনেকটাই হেভি হতো, তো এই কন্ডিশনগুলোতে স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় সেইগুলো জাস্ট আমরা এক্সপ্লেন করবো একটা একটা। ফার্স্ট যেমন ধরো না, কণা দুটির ভর যদি সমান হতো, ইফ M1 ইকুয়াল টু M2, কণা দুটোর ভর যদি সমান হতো, মানে কি না M1 ইকুয়াল টু M2, দুটো বস্তু একই দিকে গতিশীল হচ্ছে, এই গতিবেগ নিয়ে যাচ্ছে, বাট তাদের ভরটা হচ্ছে যে যদি সমান হতো, তাহলে কি হবে, জাস্ট এখান থেকে একটা একটা বের করো। তাহলে V1 সমান কি হতো, ভর সমান মানে দেখো এই টার্মটা 0, M1 মাইনাস M2 টার্মটা 0 হয়ে যেত, তাহলে শুধু এই টার্মটা পড়ে থাকতো। তাহলে আমরা কি বলতাম না V1 সমান 2M বাই 2M, নিচটা তো 2M হবে না, M প্লাস M 2M ইন্টু U2, সো দেখো U2 হচ্ছে। তাহলে V1 সমান U2। V1টা কার গতিবেগ ছিল, সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিবেগ। U2টা কার গতিবেগ ছিল, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিবেগ, সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিবেগ। তো আমরা ঘুরিয়ে তো বলতেই পারি যে, আচ্ছা ছেড়ে দাও, অর্থাৎ কি আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিবেগ কে নিয়ে নিয়েছে, সংঘর্ষের পরে প্রথম বস্তুটা নিয়ে নিয়েছে। বুঝা গেছে? এখান থেকে তাহলে V2 ইকুয়াল কি পাবো না, সেম এই টার্মটা 0 হয়ে যাবে, M2 মাইনাস M1, তাহলে এখানেও সেম ওই U1 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি না, V1 সমান পাচ্ছি U2 অ্যান্ড V2 ইকুয়াল টু পাচ্ছি U1। অর্থাৎ দেখো যে দুটো সমান ভরের কণা যদি স্থিতিস্থাপক সংঘর্ষ করে, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, তাহলে তাদের ভেলোসিটি, তাদের গতিবেগগুলো বিনিময় হয়ে যায়। মানে সংঘর্ষের আগে যার যেটা গতিবেগ ছিল, সংঘর্ষের পরে, মানে কি বলতে চাইছি, প্রথম বস্তুর দেখো গতিবেগ U1 ছিল সংঘর্ষের আগে, সে কোন গতিবেগটা লাভ করছে না V2টা লাভ, সরি, সংঘর্ষের আগে U1 U2 ছিল, সংঘর্ষের পরে V1 V2 হয়েছে, তো সংঘর্ষের পরে গতিবেগটা কত হয়ে গেছে U2, মানে সংঘর্ষের পরে প্রথম বস্তুটা সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তু যার গতিবেগ ছিল, যে গতিবেগ ছিল সেটা নিয়ে নিয়েছে। আবার সেমভাবে V2টা কত হয়ে গেছে, V2টা আবার দেখো U1 হয়ে গেছে, অর্থাৎ গতিবেগের বিনিময় হয়ে গেছে, নয় কি? সেকেন্ড কন্ডিশন দেখো, যদি কণা দুটির ভর সমান এবং শুরুতে দ্বিতীয় কণাটি গতিহীন, ইফ M1 equal to M2, mass of the particles are equal, বাট কি বলেছে, সংঘর্ষের শুরুতে, মানে যখন সংঘর্ষের এরকম জায়গায় সংঘর্ষের সময় বলেছে দ্বিতীয় কণাটা গতিহীন যদি হয়, মানে জাস্ট স্থির
সংঘর্ষের শুরুতে যদি দ্বিতীয় কণাটা স্থির হয়, মানে ইউ2টা জিরো হয়ে যাবে, তাই তো। দ্বিতীয় কণাটার গতিবেগ সংঘর্ষের আগে কত ছিল? ইউ2 ছিল, তাহলে ইউ2 জিরো। তাহলে যদি m1 সমান m2 অ্যান্ড ইউ2 সমান জিরো হয়, তাহলে v1 সমান কত হচ্ছে দেখো, সেম এটা জিরো হচ্ছে, আর ইউ2 জিরো, মানে v1 সমান দেখো জিরো চলে আসছে। কারণ ভর সমান মানে m1 মাইনাস m2 টার্মটা জিরো, আবার ইউ2 জিরো মানে হচ্ছে এই টার্মটাও জিরো। তাহলে v2 সমান কত হচ্ছে, সেম ভর সমান মানে হচ্ছে ফার্স্ট টার্মটা জিরো, তাহলে এই টার্মটা কত হচ্ছে যে 2m বাই 2m ইন্টু E1 that's equal to E1, অর্থাৎ V2 সমান E1। অর্থাৎ এটা আমরা কেমনভাবে বলবো না, সংঘর্ষের শুরুতে আমি দাঁড়িয়ে, মানে কেমন, আমি দাঁড়িয়ে আছি, আমার সমান ভরের একটা বস্তু আমাকে এসে আঘাত করলো, আমি কি করছি, ও যে গতিবেগ নিয়ে আসছিল সেই গতিবেগ নিয়ে আমি দৌড়া শুরু করছি, আর ও কি করলো, এখানে দাঁড়িয়ে গেল। বুঝা গেছে এরকম ব্যাপারটা। মানে বিলিয়ার্ড বল কেমন হচ্ছে, বিলিয়ার্ড বলটা স্থির আছে, স্ট্রাইকার দিয়ে জাস্ট স্ট্রাইক করলো, দিয়ে বিলিয়ার্ড বলটা চলে গেল, বাট স্ট্রাইকারটা হচ্ছে যে ওখানে স্থির হয়ে গেল। সেটাই হয়েছে দেখো, যে v1 সমান জিরো, মানে এ গিয়ে আঘাত করেছিল m1 কণাটা m2 কণাকে গিয়ে আঘাত করেছিল, কিন্তু m1 কণাটা আঘাত করার পরে শূন্য হয়ে গেছে, মানে স্থির হয়ে গেছে v1 সমান জিরো। কিন্তু এটা স্থির ছিল, m2 কণাটা স্থির ছিল, সে কি করেছে, ওর গতিবেগটা নিয়ে চলতে শুরু করেছে, v2 সমান e1। যেহেতু e1 গতিবেগ নিয়ে গিয়ে আঘাত করেছিল, তখন স্থির কণাটা কি করলো না, এর গতিবেগটাকে নিয়ে চলতে শুরু করছে। যেটা বললাম যে আমাকে এসে কেউ আঘাত করলো, আমি চলতে শুরু করলাম, বাট সে দাঁড়িয়ে গেল। কখন পসিবল? যদি আমাদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। হয়েছে। নেক্সট কন্ডিশন কি না, থার্ড কন্ডিশন, যে কণা দুটোর ভর, ইফ মাস আর নট ইকুয়াল, m1 নট ইকুয়াল টু m2 বাট u2 ইকুয়াল টু জিরো। জাস্ট আগের কন্ডিশনটাই করছি, কিন্তু ওখানে মাসগুলো ইকুয়াল নিয়েছিলাম, এখানে তাদের মাসগুলো ইকুয়াল নয়, তাহলে এদের মাস ইকুয়াল নয়, বাট সেম, সেকেন্ড পার্টিকেলটা রেস্টে আছে, স্থির আছে। তাহলে এখান থেকে কি আসবে না, v1 সমান আসবে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1। এটা আমরা জিরো, যেহেতু এটা রেস্টে আছে, তাহলে u2 জিরো মিনস এটা জিরো। অ্যান্ড v2 সমান কত হবে, m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, ও সরি u2 জিরো মানে এটা আমরা জিরো, তাহলে শুধু এটা থাকবে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। অর্থাৎ দুটো ভর যদি ও সমান হয় এবং একটা কণা যদি স্থির থাকে, তাহলে তার গতিবেগগুলো এইভাবে পরিবর্তন হয়ে যায়। v1 v2 সংঘর্ষের পরে তাদের গতিবেগ একটা আমরা দুটোরই গতিবেগ পাবো। একটা কণা যদিও গতি স্থির ছিল, বাট যেহেতু তার মাসগুলো ইকুয়াল নয়, তাহলে সংঘর্ষের পরে দুটোই গতিশীল থাকবে। একটা ভালো এক্সাম্পল বলো তো, ক্যারাম খেলছো না, তো যখন আমরা ক্যারাম খেলছি তখন দেখো স্ট্রাইক দিয়ে মারলাম, ক্যারামের যেটাকে আমি টার্গেট দেখো স্থির আছে, রেস্টে আছে, আমি স্ট্রাইকার দিয়ে জাস্ট স্ট্রাইক করছি, দুটোই গতিশীল থাকছে। সংঘর্ষের পরে তো দুটোই গতিশীল হচ্ছে, স্ট্রাইকারও গতিশীল আছে, আর যে ক্যারামের যে আমরা কণাটাকে, ক্যারামের যে গুইটাকে মেরেছিলাম, সেও হচ্ছে গতিশীল থাকছে। জাস্ট এই কন্ডিশনটা হচ্ছে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। বুঝা গেছে, দুটোই গতিশীল। ফোর্থ কন্ডিশন, যে দেখো if the first m1 is greater than m2, যদি প্রথম কণাটার ভর দ্বিতীয় কণাটার ভরের থেকে অনেক বেশি হয়, মানে প্রথম কণাটা অনেকটাই হেভি, ধরো একটা 500 কেজি লোহার বলকে একটা হচ্ছে 50 কেজি লোহার বল দিয়ে তুমি আঘাত করছো। একটা 500 কেজি লোহার বল এখানে নামানো আছে, এত বড় বলটা তুমি একটা জাস্ট 50 কেজির একটা বল দিয়ে তাকে এইভাবে আঘাত করলে,
সেরকম। তাহলে m1 ইজ গ্রেটার দেন যদি m2 হয়, অর্থাৎ প্রথম বস্তুটা যদি অনেকটাই ভারী হয়, তাই তো, তাহলে কি হবে, এবং কি এটা স্থির আছে। অর্থাৎ দেখো ভারী, যদিও একটু আগের এক্সাম্পলটা জাস্ট আমরা ভারী বস্তুটাকে স্থির ধরে নিয়েছিলাম, বাট আমরা এখানে কি ধরেছি যে ভারী বস্তুটা দিয়ে হালকা বস্তুটাকে আঘাত করছে, ভারী বস্তু দিয়ে হালকা বস্তুকে আঘাত করছে, মানে 500 কেজির বলটা গিয়ে ওই 50 কেজির বলটাকে আঘাত করছে, তখন কি হবে না m1 ইজ গ্রেটার দেন m2, এবং কি u2 জিরো, এবং যাকে আঘাত করছে হালকা বস্তুটা কি আছে, স্থির আছে। তাহলে v1 সমান কি হবে বলো না, যেহেতু m1 ইজ গ্রেটার দেন m2, তাহলে আমরা এই জায়গাগুলোকে জাস্ট m1 ধরে নেব, কারণ m1 থেকে m2 বাদ দিলে জাস্ট এতটাই বেশি যে আমরা উপরটাকেও m1 ধরে নিচ্ছি আর নিচটাকেও m1 ধরে নিচ্ছি, কারণ তার m1টা অনেকটাই বেশি, ইন্টু u1 প্লাস 2m2 বা এটাকে m1 এ ধরে নিচ্ছি আমরা, ইন্টু u2, বাট u2 তো জিরো, তাহলে এই টার্মটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, v1 ইকুয়াল টু u1 হয়েছে। তাহলে v2 ইকুয়াল টু কত হবে, সেম, u2 তো জিরো, হালকা বস্তুটাকে আমরা ধরেছি, মানে এটাকে ধরেছি স্থির আছে, তাহলে এটা জিরো, এটা কত হচ্ছে না সেম, v2 ইকুয়াল টু u1, তাই তো, v1 ইকুয়াল টু u1 and v2 ইকুয়াল টু u1। তো এখানে 2টা আছে, সরি, এখানে v2 জায়গায় 2টা আছে, 2u1। অর্থাৎ যদি এরকম হয় যে অনেক একটা ভারী বস্তু দিয়ে জাস্ট একটা হালকা বস্তুকে আমরা আঘাত করছি, মানে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাচ্ছি, তাহলে কি হবে না v1 ইকুয়াল টু u1, অর্থাৎ ভারী বস্তুর গতিবেগটা কত হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, v1 ইকুয়াল টু u1, মানে v1টা কি ছিল, ভারী বস্তুর সংঘর্ষের পরে গতিবেগ, সেটা দেখো u1, মানে ভারী বস্তুর প্রাথমিক বেগ তো আমরা u1 নিয়েছিলাম, সংঘর্ষের আগে বেগ তো আমরা u1 নিয়েছিলাম, অর্থাৎ ভারী বস্তুটার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বাট হালকা বস্তুটা কি করছে না, সে তো স্থির ছিল, কিন্তু হালকা বস্তুর গতিবেগ v2, সে কি করছে না, ভারী বস্তুটা যে বেগে গিয়ে তাকে আঘাত করেছিল তার ডবল গতিবেগ নিয়ে সে ছুটতে শুরু করছে, অর্থাৎ যে হালকা বস্তুটা রেস্টে ছিল, সে ওই ভারী বস্তুটা যে গতিবেগ নিয়ে আঘাত করেছিল তার ডবল গতিবেগ নিয়ে সে ছুটতে শুরু করেছে, দেখো v2 ইকুয়াল টু 2u1 হয়েছে। নেক্সট আমরা আরেকটা জাস্ট কেস আছে, এর উল্টোটা, যে m2 if m2 is greater than, যেটা আমি ফার্স্ট এক্সাম্পল দিয়েছিলাম, যে m2 if greater than m1 and u2 equal to 0, তাহলে কি হবে, অর্থাৎ ওই যে আমি ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছিলাম যে 500 কেজির বস্তুটা নামানো আছে, স্থির আছে, 50 কেজির বস্তুটা গিয়ে u1 বেগে গিয়ে তার উপরে সংঘর্ষ করছে, তার সাথে গিয়ে সংঘর্ষ করছে, তাহলে কি হবে না v1 ইকুয়াল টু কত হবে, সেম এটা m2 হয়ে যাবে, মাইনাস সাইনটা আছে, তাহলে মাইনাস অফ m2 বাই নিচেও m2 ইন্টু u1, আর u2 জিরো মিনস এইটা আমরা জিরো, দ্যাট মিনস মাইনাস অফ u1, অ্যান্ড অলসো v2 ইকুয়াল টু u2 জিরো, মানে দেখো কত হচ্ছে 2 ইন্টু m1 বাই m2 ইন্টু u1, নাকি, তাহলে v2 ইকুয়াল টু 2m1 বাই m2, এক মিনিট জাস্ট,
জিরো, u1 সমান নিচে মাইনাস m1, v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2, এটা আমরা জিরো। তাহলে হচ্ছে যে হ্যাঁ, তাহলে এই টার্মটা দেখো, যেহেতু m2 ইজ গ্রেটার দেন m1, তাহলে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি জিরো হচ্ছে এটা, কারণ ডিনোমিনেটর হরটা হচ্ছে অনেকটাই বড়, ইনফিনিটিভের মতো ভাবছি আমরা m1 এর সাপেক্ষে, তাহলে হচ্ছে যে ওটা জিরো হয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ যে একটা ভারী বস্তুকে যদি একটা হালকা বস্তুতে গিয়ে আঘাত করে, তাহলে কি হচ্ছে, v1টা কার গতিবেগ, যেটা আঘাত করেছিল হালকা বস্তুর গতিবেগ সংঘর্ষের পরে, তাহলে v1টা কি রেজাল্ট দিচ্ছে, মাইনাস অফ u1। অর্থাৎ দেখো, হালকা বস্তুটা যে গতিবেগে গিয়ে ভারী বস্তুকে আঘাত করেছিল, সেই গতিবেগে পিছন দিকে ফিরে আসছে। যেমন একটা মার্বেল তুমি নিলে, মার্বেলটা দিয়ে অনেক একটা ভারী বস্তুকে তুমি জাস্ট আঘাত ছুঁড়লে, ভারী বস্তুর দিকে ছুঁড়লে, মার্বেলটা কি করবে, তোমার দিকে তো আবার ফিরে আসবে, নয় কি? জাস্ট সেম ঘটনা ঘটছে, যে একটা হালকা বস্তু যদি জাস্ট স্থির থাকা একটা অনেক ভারী বস্তুকে গিয়ে আঘাত করে, তখন সে যে গতিবেগে নিয়ে আঘাত করেছিল সমান গতিবেগ নিয়ে বিপরীত দিকে ফিরে আসবে। তাই হচ্ছে v1 ইকুয়াল টু মাইনাস অফ u1। বাট যে ভারী বস্তুর গতিবেগের কোনো চেঞ্জই হচ্ছে না, তাই হয়েছে দেখো v2 ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি জিরো হচ্ছে। বুঝা গেছে? ওকে, চলো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষটা পড়লাম। নেক্সট আমরা পড়ব অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাই তো।